আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। বিস্তারিত সংবাদ জানাবো। তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বের আখেরি মোনাজাত আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। মোনাজাত পরিচালনা করবেন মৌলানা সাদ কান্ধলভির বড় ছেলে মৌলানা ইউসুফ বিন সাদ। ফজরের নামাজের পর বয়ান করেন নিজামুদ্দিন মারকাজের মৌলানা মোরসালিন। আখেরি মোনাজাতের আগে হেদায়েত বয়ান করেন মৌলানা ইউসুফ বিন সাদ, যার তর্জমা করেন মৌলানা মুনির বিন ইউসুফ। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য ৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। মহান রাব্বুল আলামিনের যে নির্দেশনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা, ইসলামের যে নির্দেশনা, এগুলো আমরা এখানে পাই। এই জন্য ব্যস্তর বাগান, এই জন্য ময়দান ব্যস্তর বাগান, এই বাগানটা এটা শিখতে হবে। এই বাগান ছাড়া কোনো উপায় নেই। আমাদের যারা আরেকটা পক্ষ আছে, ওদের মনের যেন হেদায়েত দান করে আমরা যেন সব দুই গ্রুপ এক হতে পারি, এই আমরা আমাদের আল্লাহর কাছে চাওয়া। বিশ্ব ইজতেমার শেষ পর্বের খবর জানাতে টঙ্গীর তুরাগ তীর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, আখেরি মোনাজাত কখন শুরু হতে পারে? মারফি, যে হেদায়েতে বক্তব্য চলছিল মাওলানা ইউসুফ বিন সাদের, সেই হেদায়েতে বক্তব্য কিন্তু এখনো চলছে এবং উনি বক্তব্য শেষ করার পরেই মূলত আখেরি মোনাজাত শুরু হবে এবং ঠিক কোন মুহূর্তে শুরু হচ্ছে সেটা বলা মুশকিল, তবে কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য শেষ করবেন এরকম আমরা আভাসটি পেয়েছি এবং সার্বিক প্রস্তুতি কিন্তু সেভাবে নেওয়া হয়েছে কর্তৃপক্ষ থেকে এবং পুলিশ কমিশনারের পক্ষ থেকে। কিছুক্ষণ আগে আমাদেরকে জানানো হয়েছে যে সার্বিক প্রস্তুতি এবং মুসল্লিরা যাতে গ্রামে ফিরে যাবেন, দেশে ফিরে যাবেন, তাদের সেই যাতায়াত ব্যবস্থা, পথের যে সার্বিক ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় পুলিশি নিরাপত্তার ব্যবস্থাপনা ঠিকমতো করা হয়েছে এবং মুসল্লিদেরকে বিভিন্ন নির্দেশ কোন পথ দিয়ে ফেরত যাবেন এবং এই আখেরি মোনাজাতের মাধ্যমে তারা একদিকে যেমন নিজেদের ক্ষমা প্রার্থনা করবেন, পাশাপাশি মুসলিম বিশ্বের শান্তি কামনা করবেন এবং তার সঙ্গে রয়েছে যে এই তারা যে হেদায়েত তারা করবেন এবং শেষ করে আখেরি মোনাজাত শুরু হবে। তারপরে আমরা আসলে বিস্তারিত আপনাকে জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের সফলতা ও ব্যর্থতা। দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। একথা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৩ দিনের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে হবে, সেবামূলক কাজে আরও আন্তরিক হতে হবে, সরকারি কাজে আরও গতি আনতে হবে। বিকেল 4:45টায় সুপ্রিম কোর্ট ভবনে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জেলা প্রশাসকরা। এবার সম্মেলনে ডিসিদের পাঠানো 1245টি প্রস্তাবের মধ্যে 354টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার মানে মানুষকে হয়রানি করা, এটার থেকে উল্টে দেওয়া। সরকার ভিন্ন জিনিস, আপনার অধিকারগুলো আপনার দরজায় পৌঁছিয়ে দেওয়া আমাদের কাজ। এটাই যেন আমরা স্মরণ রাখি। শৃঙ্খলা ভঙ্গ হলে কি করতে হবে, উপর থেকে নিচে পর্যন্ত চেইন অফ কমান্ড কিভাবে যাবে, এই নয় যে এটা আমার কাজ ছিল না, কাজে আমি আর মনোযোগ দিই নাই, এটা তো বললে হবে না। আমরা তো সবাই মিলে সরকার, এটার থেকে আমাদের উদ্ধার করতেই হবে। সেখানে নারী শিশুদের রক্ষা একটা বিশেষ দায়িত্ব, সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব, কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে। আমরা সংখ্যালঘুকে কিভাবে
তাদের সঙ্গে ব্যবহার করছি। একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়াতে বিশাল হয়ে যায়। রমজানে ভোজ্য তেলের সংকট নিরসনে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে তেল আমদানিকারক পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বৈঠক চলছে। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এই ক্ষেত্রে কি হয়, তখন আপনাদের ভোক্তার ম্যাজিস্ট্রেট যায় জরিমানা করে দেয়। তো তারা একটা ব্যবসায়ী এক বোতল তেল বেচে 2 টাকা 5 টাকা লাভ করে জরিমানা দিতে হবে 20,000 টাকা। এই হলো এক। এখন এই আমার একটা পরামর্শ, আপনার প্রতিটা কোম্পানিকে একটা সিস্টেমের আওতায় নিয়ে আসতে হবে। কোন কোম্পানিতে কত হাজার লিটার তেল আছে এটা যেন আপনারা টিপ দিলে পাওয়া যায়। কোম্পানি যে বলতেছে তেল নাই, লিখেন এটা। এই কথা তো বলার দরকার নেই। এটা ঠিক আছে তো? কোন কোম্পানিতে কত তেল আছে, জাহাজে কত আছে, স্টকে আছে কত, জিনিসটা হলো উনি যেটা বলেছে, কারণ আমরা যে পরিস্থিতির মধ্যে যাচ্ছি এগুলো পাচ্ছি না বিদায় আরো সমস্যা তৈরি হচ্ছে। তাহলে আমাদের তো আপত্তি নাই, তাহলে এখন থেকে আমরা আপনাদের প্রতিদিন কি পরিমাণ প্রোডাকশন হচ্ছে বা কি আছে, কি সাপ্লাই হচ্ছে সেটা টিপ দিলে যাতে পাই সমস্ত তথ্য, কেমন? এবং আপনারা এক কাজ করতে পারেন, প্রত্যেক রিফাইনারি তো 6টা আপনাদের এখন না অ্যাক্টিভ, তাহলে একটা মানে ইউনিক একটা কমন সফটওয়্যার করেন, তাহলে আমাদের পক্ষে সুবিধা, আপনাদের পক্ষে সুবিধা। এটা ইউজ করা যায়, এটা করা যায়। আরেকটা পরামর্শ স্যার, জি এই রমজান উপলক্ষে মার্কেটে যদি ঠিক করতে হয়, ভোক্তাদেরকে অন্তত ভোজ্য তেল, চিনি এগুলো দিতে হয়, তাহলে আমার মনে হয় ন্যায্য মূল্যে দেওয়াটা এই মুহূর্তে প্রয়োজন মনে করি। ঠিক আছে, থ্যাংক ইউ। ন্যায্য মূল্যে। আর আরেকটা জিনিস হলো, কোনোভাবেই তেলের সাথে অন্য কোনো পণ্য যুক্ত করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, এটা যদি যে কেউ করে, ওই গোলাম মোল্লা সাহেবকে বলি, তখন যদি আমরা জরিমানা করি, আপনার আপত্তি আছে? আচ্ছা, ঠিক আছে। দর্শক, এতক্ষণ দেখছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বৈঠকের অংশবিশেষ। চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী মামলায় গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে গত 5 ফেব্রুয়ারি প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রামের সাবেক এমপিকে ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার ও সদস্য মহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত বিচারিক প্যানেল এই নির্দেশ দেন। এর আগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গত 12 সেপ্টেম্বর গ্রেফতার হন ABM ফজলে করিম চৌধুরী। দাবি মেনে নেওয়ার অবরোধ প্রত্যাহার করেছে সিএনজি অটোরিকশা চালকরা। সকালে সিএনজি অটোরিকশা চালকরা রাজধানীর রামপুরা সহ বিভিন্ন স্থানে ভাড়া মিটারে না নেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে। এতে তীব্র যানজটের তৈরি হয়, চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পরে বিআরটিএ তাদের দাবি মেনে নিলে সড়ক ছেড়ে দেয় তারা। সিএনজি চালিত অটোরিকশা মিটারে চলা বাধ্যতামূলক এবং বেশি ভাড়া নিলে 50,000 টাকা জরিমানার নির্দেশনা দেওয়া হয়েছিল। অবরোধের মুখে বিআরটিএ এই নির্দেশনা প্রত্যাহার করেছে। আমাদের দাবি মিটার ছাড়া আমরা চালাবো গাড়ি। আমরা এক জায়গায় রাস্তায় বাড়াইলে আমাদের পুলিশ হয়রানি করে। এখন বর্তমান যে আইন পাশ করেছে 50,000 টাকার মামলা, 2008 সালের মিটার থেকে এই পর্যন্ত 50,000 টাকার মামলা হচ্ছে। কোনটা ড্রাইভার মামলা দিলে পারে ভাঙাইতে পারবে? ভাঙাইতে পারবে না। মিটার বিহীন গাড়ি চলবে। যদি মিটার আবার চালু করা হয়, আমরা পুনরায় আবার আন্দোলন করবো, মাঠে নামবো। চিঠিতে বলা আছে যে আগের যে অর্ডারটি সেটি বাতিল করা হলো। সেটা বাতিল করা হলো অর্থ হচ্ছে যে আপনি স্বাভাবিক আগে যেভাবে চলতো সেভাবে চলবে, এখানে কোনো জটিলতা নেই। কিছুক্ষণ আগে আমরা মেসেজ পেয়েছি যে বিআরটির পক্ষ থেকে সে আগের যে অর্ডারটি আদেশটি ছিল সেটি বাতিল করা হয়েছে। তার অর্থ হচ্ছে এই মুহূর্ত থেকে যদি মিটার কেউ না চালাতে পারে তাহলে মামলা হবে না। এটাই সরকারের সিদ্ধান্ত। দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। অভিযানে গাজীপুর জেলার 5টি থানা থেকে সকাল 9টা পর্যন্ত কাপাসিয়া থানায় গেল রাতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া মহানগরের 5টি থানা থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের অধিকাংশই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী। এদিকে গত 24 ঘন্টায় এই অভিযানে নতুন 477 জন সহ এখন পর্যন্ত সারা দেশে 4,401 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়।
রাজবাড়ীতে আলাদা স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। সকালে পাংশা কালিকাপুর রেল ব্রিজে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা পোড়াদহগামী শাটল ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী রেলওয়ে থানার ওসি সোমনাথ। এর আগে শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশিকাঁথা ট্রেনের ছাদে থাকা এক যুবক পাংশা সত্যজিৎপুর এলাকায় রেল ব্রিজে ধাক্কা খেয়ে নিচে পড়ে ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতের দিল্লি রেল স্টেশনে কুম্ভ মেলার পুণ্যার্থীদের ভিড় ও হুড়োহুড়িতে নিহত হয়েছেন অন্তত 18 জন। এদের মধ্যে 11 জন নারী ও 4 জন শিশু রয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকশো মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় শনিবার রাতে প্রয়াগরাজে যাওয়ার উদ্দেশ্যে রেল স্টেশনে জড়ো হন হাজার হাজার মানুষ। দুটি ট্রেন বাতিল হওয়ায় বাড়তে থাকে ভিড়। রাত 8টার দিকে শুরু হয় হুড়োহুড়ি, ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি, আর এতেই পদদলিত হন অনেকে। প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নির্দেশ দিয়েছেন তদন্তের। ষষ্ঠ দফায় ইসরায়েল ও হামাসের মধ্যে সম্পন্ন হয়েছে বন্দি বিনিময় ও জিম্মি মুক্তি। এতে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও 369 জন ফিলিস্তিনি বন্দী। মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি বাহিনীর দ্বারা মুক্তির আগ মুহূর্ত পর্যন্ত অমানবিক নির্যাতনের কারণে তাদের এই পরিণতি। অন্যদিকে হামাস মুক্তি দিয়েছে 3 ইসরায়েলি জিম্মিকে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি এগিয়ে নিতে আলোচনার জন্য 6 দিনের মধ্যপ্রাচ্য সফরে অংশ হিসেবে তেল আবিবে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইংলিশ প্রিমিয়ার লিগের রাতে মাঠে নামছে লিভারপুল। ঘরের মাঠে ওলভারহ্যাম্পটনের বিপক্ষে মাঠে নামবে টেবিল টপাররা। আনফিল্ডে ম্যাচ শুরু রাত 8টায়। 24 ম্যাচে 57 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে আছে লিভারপুল। এই ম্যাচ জিতলে শীর্ষস্থান আরও মজবুত হবে মোহাম্মদ সালাহর দলের। লিভারপুল শেষ 5 ম্যাচে 1টি ড্র আর 2 হারের সাথে 2 ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে। সবচেয়ে বড় ধাক্কাটা তারা খেয়েছে এফএ কাপে নিজেদের সবশেষ ম্যাচে। সে ক্ষত ভুলে লিগে নিজেদের আধিপত্য ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামবে দ্য রেডসা। এদিকে দিনের আরেক ম্যাচে টটেনহাম হটস্পার মুখোমুখি হবে ম্যান ইউ। লন্ডনে ম্যাচ শুরু রাত 10:30টায়। 24 ম্যাচে 29 পয়েন্ট নিয়ে টেবিলের 14 নম্বরে ম্যান ইউ। সমান ম্যাচ খেলে 27 পয়েন্ট নিয়ে টেবিলের 15 নম্বরে টটেনহাম। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।